নাট্য জগতে যে অবাধ পদচারণা, তাতে করে উনি তো মাঝে মধ্যে ওখানে সময় দিতে পারেন, ওখানে বেশ ভালো ভিড় হয়তো। ধনেখালির টিএমসি এমএলএ অসীমা পাত্র, বিখ্যাত অসীমা পাত্র, তার ভাগ্নি রনিতা বারিক, তার নামটাও তো থাকা উচিত ছিল, কেন দেখা যাচ্ছে না বুঝতে পারছি না আমরা। জওয়ানরা কেন খুলে দিচ্ছে, পুলিশকে বলতে পারতো, পুলিশকে বলতে পারতো, কিন্তু বুঝতে পারছি না এটা সরকারি প্রোগ্রাম না পলিটিক্যাল মানে দলীয় প্রোগ্রাম। ওনার যে কি তৃণমূল কৃষক মজুর সংগঠন, তারা যে ডেকোরেটরসকে দায়িত্ব দিয়েছিল, তারা প্যান্ডেল খোলার কাজ শুরু করার সময় পেল না। অরিজিৎ দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, মেয়র রোডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলছেন যে প্রায় 200-র মতো আর্মি আমাকে দেখে ছুটে পালাচ্ছিল, কি বলবেন? না, আমি জানি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অ্যাপিয়ারেন্স এত ভয়াবহ কবে থেকে হয়ে গেছে যে ওনাকে দেখে জওয়ানরা ছুটে পালাবে। এটা মানে অদ্ভুত। মানে কি বলবো, পশ্চিমবঙ্গের স্টার থিয়েটার, তারপর গিরিশ মঞ্চ, এগুলো ফাঁকা পড়ে রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানে নাট্য যে মানে নাট্য জগতে যে অবাধ পদচারণা, তাতে করে উনি তো মাঝে মধ্যে ওখানে সময় দিতে পারেন, ওখানে বেশ ভালো ভিড় হয়তো, ভিড় হবে, তাদের যারা থিয়েটার করে তাদের জীবিকারও সুবিধা হবে। কারণ বিষয়টা হচ্ছে এগুলো কিছুই নয়, খুব মানে এর দুটো অ্যাঙ্গেল আছে, খুব সহজ দুটো অ্যাঙ্গেল। এক নম্বর হচ্ছে, সবার আগে যে কারণে একজন মুখ্যমন্ত্রী, মানে সত্যি ভাবা যায় না, হাস্যকর যে মঞ্চ, যে অনুষ্ঠান অলরেডি হয়ে গেছে সেই মঞ্চ ডেকোরেটর খুলবে না ওই এলাকার যে কাস্টোডিয়ান আর্মি খুলবে, তার জন্য একজন মুখ্যমন্ত্রী নবান্ন ছেড়ে দৌড় মেরে এসে মেয়র রোডে এসে দাঁড়িয়ে পড়লেন হাতে মাইক নিয়ে। আমি জানি না আজকাল কি ওনার কথা বলার সেভাবে সুযোগ হচ্ছে না, ভাইপোই সব লাইটটা খেয়ে নিচ্ছে নাকি, আমাদের একটা প্রশ্ন রয়েছে এই বিষয়ে। কারণ একজন মুখ্যমন্ত্রীটা এটা এক্সপেক্টেড নয়। এখন বিষয়টা হচ্ছে যে গতকালকেই সুপ্রিম কোর্টের ভূতো খেয়ে 1804 জন এবং পরে আরো সাপ্লিমেন্টারি লিস্ট করে 2 জন, 1806 জনের টেন্টেড ক্যান্ডিডেট, দাগি যারা ক্যান্ডিডেট, তাদের একটা তালিকা এসএসসি প্রকাশ করতে বাধ্য হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই লিস্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন এই লিস্টে আমরা যেটা দেখতে পেয়েছি যে সিরিয়াল নাম্বার 104-এ যেমন তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম জল করছে। সিরিয়াল নাম্বার 1269 1269, তাতে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নামটাও জল করছে, সেটা যেমন ঠিক। অন্যদিকে আরো অনেকগুলো নাম যেগুলো জল করা উচিত ছিল, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেমন আমি আপনাকে যদি 2-3টে উদাহরণ দিই, যেমন ডায়মন্ড হারবার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অমিত সাহা, যার চাকরিটা গেছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের পরে, তার নামটা দেখতে পাওয়া গেল না। ধনেখালির টিএমসি এমএলএ অসীমা পাত্র, বিখ্যাত অসীমা পাত্র, তার ভাগ্নি রনিতা বারিক, তার নামটাও তো থাকা উচিত ছিল, কেন দেখা যাচ্ছে না বুঝতে পারছি না আমরা। আচ্ছা, মিনাখার তৃণমূল এমএলএ উষারানী মণ্ডলের মেয়ে বিনতা মণ্ডল, তারও তো চাকরিটা গেছে, তার নামটা কেন দেখতে পাচ্ছি না, এটা তো আমরা বুঝতে পারছি না। আমি আরো এরকম 1 ডজন উদাহরণ দিতে পারি, আমি অত আর উদাহরণে যাবো না। এখন বিষয়টা হচ্ছে এই বিষয়গুলো থেকে চোখটা সরাতে হবে, এই বিষয়গুলো থেকে সাধারণ মানুষের নজরটা ঘুরাতে হবে। তার জন্য কি, যে অনুষ্ঠান মঞ্চ, ওই অনুষ্ঠান মঞ্চের যদি আপনি ব্যানারটা দেখেন, তাতে খুব পরিষ্কার দেখবেন লেখা রয়েছে, আমি আপনাকে এক্ষুনি ওটাকে পড়ে শোনাতে পারি যে অনুষ্ঠানটা কারা করছে। অনুষ্ঠানটা করছে, নিচে যেটা লেখা রয়েছে যে ওই কি বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ সমাবেশ, বাঙালি বাঁচাও, ভাষা আন্দোলন, এবং তাতে দিনক্ষণ পরিষ্কার লেখা রয়েছে 30 এবং 31 অগস্ট 2025, 30 এবং 31 অগস্ট 2025। নিচে সৌজন্যে মানে পরিচালনায় যারা রয়েছে, তৃণমূল কৃষি মজদুর, ওদের কি একটা সংগঠন রয়েছে, কৃষি মজদুর তৃণমূল সংঘ, ওই সংঘ। তার কথাটা হচ্ছে, কাল থেকে মুখ্যমন্ত্রী মঞ্চে এসেই যে কথাটা 10 বার বললেন, জওয়ানরা কেন খুলে দিচ্ছে, পুলিশকে বলতে পারতো, পুলিশকে বলতে পারতো। আমি তো বুঝতে পারছি না এটা সরকারি প্রোগ্রাম না পলিটিক্যাল মানে দলীয় প্রোগ্রাম। ওই তৃণমূল কৃষক মজুর সংগঠন, ওটা কি কলকাতা পুলিশের উইং হয়ে গেছে, না কলকাতা পুলিশ ওই তৃণমূলের কৃষক মজুরে পরিণত হয়েছে? এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন। কারণ যখন কোনো পলিটিক্যাল পার্টি হোক বা যে কোনো প্রাইভেট অর্গানাইজেশন কোনো প্রোগ্রাম করে পারমিশন নিয়ে, যে সময়ের মধ্যে সেই প্রোগ্রাম শেষ হওয়ার কথা, প্রোগ্রাম শেষ হওয়ার অব্যবহিত পর থেকেই সেখানে যে স্ট্রাকচার, সেটাকে ডিসম্যান্টেল করার কাজ শুরু হয়। কিন্তু দাদা, সেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে বারবার এ ব্যাপারে পুলিশকে তারা বলেছে, তারপরে গিয়ে তারা খুলেছে। দেখুন, সেনার মতো অবশ্যই তারা একটা প্রোটোকল মেনে, প্রসিডিওর মেনে কাজ করে। কালকে যিনি সেনার মুখপাত্র ছিলেন, তিনি তো পরিষ্কার বললেনই
যে ওনাদের স্পেসিফিক্যালি যে প্রোটোকলটা মেনে চলতে হয় সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম অর্থাৎ সেনার লোকাল আধিকারিকরা দুদিনের প্রোগ্রাম হলে পারমিশন দিতে পারেন। দুদিনের থেকে যদি বেশি সময় ওই এলাকায়, যেহেতু সেনা ওখানকার কাস্টোডিয়ান, মিনিস্ট্রি অফ ডিফেন্স ওই প্রপার্টির কাস্টোডিয়ান, তাহলে দুদিনের বেশি যদি কোনো প্রোগ্রাম কন্টিনিউড হয় তাহলে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে বিশেষ পারমিশন লাগে। তা নইলে ওটা এতটা একটা হাইলি সেন্সিটিভ জোন, ওখানে কোনো রকম স্ট্রাকচার ইরেক্ট করে রাখা যায় না। আমি নিজে রোজ হাইকোর্ট থেকে ওই রোড পাস দিয়ে আমি ফিরি, যতক্ষণ পর্যন্ত ওই ইডেন আকাশবাণী ভবন ক্রস করার পর থেকে যতক্ষণ না পর্যন্ত মা ফ্লাইওভার পৌঁছানো যাচ্ছে, এন্টার এরিয়া জ্যামার দিয়ে জ্যাম করা থাকে, আমরা কোনো মোবাইলের কোনো কলও রিসিভ করতে পারি না, এতটাই সেন্সিটিভ জোন এটা। তো ফোর্ট উইলিয়ামের মতো একটা হাইলি ডেকোরেটেড জায়গা, সেন্সিটিভ এরিয়া যেখানে রয়েছে, সেখানে 30 এবং 31 তারিখ অনুষ্ঠান হয়ে যাওয়ার পরেও পরদিন আমরা যেটা টিভিতে পর্দায় দেখতে পাচ্ছিলাম যে সেনারা কখন অ্যাকশনে এলো, বেলা 3টে, 3:30-র সময়, 4টে থেকে আমরা দেখছি বিভিন্ন নিউজ খবরের ইয়েতে এই খবরটাকে দেখানো হচ্ছে। তাহলে সারাটা দিন সকাল থেকে বিকেল 4টে অবধি ওনার যে কি তৃণমূল কৃষক মজুর সংগঠন, তারা যে ডেকোরেটার্সকে দায়িত্ব দিয়েছিল, তারা প্যান্ডেল খোঁড়ার কাজ শুরু করার সময় পেল না। তাহলে তো এটা বলতে হয় যে রাজ্যটা এমন একটা অপদার্থ দল চালাচ্ছে যারা কোনো রকম কোনো রেসপন্সিবিলিটি হোল্ড করতে পারে না, যে একটা সেন্সিটিভ জায়গায় আমি দুদিনের পারমিশন নিয়ে প্রোগ্রাম করছি, প্রোগ্রাম শেষ হয়ে আরো 12 ঘন্টা মানে অতিবাহিত হয়ে গেছে, আমি আমার স্ট্রাকচারটাকে ডিসম্যান্টেল করছি না। এটা তো চূড়ান্ত ইরেসপন্সিবল বিহেভিয়ার। এই দল কি করে সরকার চালাবে যারা একটা প্রোগ্রাম ঠিক মতো করে করতে পারে না, নিজেদের পলিটিক্যাল প্রোগ্রাম করতে পারে না, সরকার চালাতে এসে বসেছে? দাদা, মুখ্যমন্ত্রী হয়ে এই ধরনের মন্তব্য করতে পারেন? উনি যেভাবে বললেন যে 200 আর্মি পালিয়ে গেছিল ওনাকে দেখে, পালাচ্ছিল। আপনি ঠিকই বলেছেন, মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করতে পারে না, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তো একটু বিশিষ্ট। মনে রাখতে হবে এই মুখ্যমন্ত্রী যিনি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মনে রাখতে হবে এই মুখ্যমন্ত্রী যিনি বালাকোটের আর্মিদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মনে রাখতে হবে এই মুখ্যমন্ত্রী যার নাম পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন যে আমাদের জন্য ওখানে মমতা ব্যানার্জি এবং এটসেট্রা এটসেট্রা এনারা রয়েছেন। তো এই মুখ্যমন্ত্রী তো বাকি মুখ্যমন্ত্রীদের মতো নন, উনি তো পশ্চিমবঙ্গের ওয়াজিরে আজম মনে করেন নিজেকে। তাই উনি সেনাকে চ্যালেঞ্জ করে বলেন যে ওনাকে দেখে দেখি 200 সেনা পালিয়ে গেছে। আমার ধারণা সেনারা যখন পুলিশ কর্তাদের সাথে আলোচনা হয়েছিল, এটা আমার ধারণা যে পুলিশ কর্তারা বলেছেন যে ডেকোরেটরস এর লোক চলে আসছে, আপনারা ডিসমেন্টেল করবেন না, ওনারা চলে গেছেন। তাতে করে যদি মুখ্যমন্ত্রী মনে হয় যে ওনাকে দেখে তারা পালিয়ে গেছে, তাহলে আমি বলবো যে ওই যে উনি যেটা কি একটা জানি একটা হুতুম প্যাচার কি একটা নকশা ফকশা মাঝে মধ্যে একে বলেন কোটি টাকায় বিক্রি হয়েছে, ওনার অ্যাপিয়ারেন্সটা কোথায় ওর কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু ভয় পাবে কেন মানুষ? দাদা, উনি বলছেন যে সেনাবাহিনী নয়, পেছনেই রয়েছে সুপারস্তম্ভ বিজেপি পার্টি এবং তার সরকার। পেছনে রয়েছে ওনার এই ত্রিফলা আরোর কেলেঙ্কারি থেকে শুরু হয়েছিল, এসএসসি দুর্নীতি, টেট দুর্নীতি, ডিএর বাকি পড়ে রয়েছে, আর 7 লক্ষ কোটি টাকা দেনা পশ্চিমবঙ্গে। উনি কালকে বলছিলেন কি কিউট ভাবে, পিছে মে ক্যা হ্যায়, পিছে মে এইগুলো হ্যায়, পিছে মে এগুলো হয় আর এগুলোই সামনে আসছে। তাই অত কিউটনেস দেখাবার কোনো কারণ নেই। আগামী 26-এর নির্বাচনে আপনার ভরাডুবি আসন্ন, তাই এসব উল্টোপাল্টা বকে আর নিজেকে বেশি হাস্যস্পদ করে তুলবে। উনি বলছেন সেনাবাহিনীর অপব্যবহার করা হচ্ছে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। উনি তো নিরপেক্ষতা নিয়ে উনি প্রশ্ন তুলতে পারেন। রাজীব কুমারকে যখন কেন্দ্রীয় এজেন্সি করতে গেছিল, ইন্টারোগেট করতে গেছিল, উনি প্লাস্টিকের চেয়ার পেতে তার বাড়ির দরজার সামনে বসে পড়েছিলেন এবং বলেছিলেন যে আমাকে না নিয়ে যাওয়া যাবে না রাজীবকে ধরতে। নিরপেক্ষতা নিয়ে তো উনি কথা বলতে পারেন। উনি কোনো সিস্টেম মানেন? উনি কোনো সিস্টেম মানেন না। উনি কালকে দাঁড়িয়ে যে জঘন্য নাটকটা করলেন, উনি তৃণমূল দলের সুপ্রিমো, ভালো কথা, কোনো অসুবিধা নেই। উনি একটা কাগজ নিয়ে দেখাচ্ছেন, এই দেখুন 20,000 টাকা দিয়েছি, 20,000 টাকা দিয়েছি। এসব কি নাটক? 20,000 টাকা উনি দেননি সেনাকে, মাথায় রাখতে হবে। 20,000 টাকা সিকিউরিটি ডিপোজিট ওখানে যে কোনো দল হোক, প্রাইভেট অর্গানাইজেশন, আমরাও তো কিছুদিন আগে ওখানে শুভেন্দুদার নেতৃত্বে চোর ধরো জেল ভরোর একটা কার্যক্রম হয়েছিল, সেখানে আমাদেরও সিকিউরিটি ডিপোজিট দিতে হয়েছিল। সেনা কোনো টাকা নেয় না। ওই সিকিউরিটি ডিপোজিটটা যখন ডিসমেন্টাল হয়ে যায় স্ট্রাকচার, আবার যদি কোনো রকম ওই এরিয়ার ক্ষয়ক্ষতি না হয়, তাহলে আবার সেনা সেটাকে সম্পূর্ণভাবে রিফান্ড করে দেয়। আর সিকিউরিটি ডিপোজিট উনি যদি দিয়েও থাকেন, সেটা তো 30 আর 31 তারিখের জন্য দিয়েছে। 1 তারিখ বিকেল 4টে অবধি ওনার দলের ওই ডেকোরেটর বা ওনার দলের সাঙ্গপাঙ্গরা কি করছিল, তারা কেন মঞ্চটাকে ডিসমেন্টেল করে না? আর আমি তো বুঝতে পারছি না, সেনা যদি ওনার কাছে কিছুটা সহযোগিতা করে যায়, সেনা নিয়ে ওনার কেন এত যে কালকে সারাদিন 4 বার বললেন যে আমি তো সেনার ব্যাপারে কি একটা খুব মহান ধারণা পোষণ করি, হ্যাঁ না তাই না। আর আজকে সিপির যাবার বাহানায়
যে যে এরিয়া দিয়ে সারা দিন সারা বছর আর্মির হাজার হাজার গাড়ি চলাফেরা করে, সেখান দিয়ে নাকি সিপির গাড়ি যাচ্ছিল, আর একটা সেনাবাহিনীর একটা গাড়ি ঘুরতে গিয়ে বিপজ্জনক পরিস্থিতি হয়েছিল, অথচ ট্রাফিক সার্জেন্ট বলছে সে জোরে চালাচ্ছিল না। সিসিটিভিও প্রকাশ হয়েছে, সিসিটিভিতেও দেখা যাচ্ছে যে সে তেমন কিছু জোরে চালাচ্ছিল না, সে একটা বোধহয় টার্ন নিচ্ছিল। তা আপনার ট্রাফিক সার্জেন্ট হচ্ছে, আপনি তাকে হাত থেকে দাঁড় করিয়ে দিতেই পারতেন, না করেননি। কেন করেননি? সম্পূর্ণ রকম ভাবে দুটো, এই যে প্রথম কথাটা আমি বললাম 1804+2 1806 লিস্ট থেকে পশ্চিমবঙ্গের মানুষের নজর ঘোরানো এক। দ্বিতীয়, নিজের পশ্চিমবঙ্গের বুকে ভারতের ফেডারাল স্ট্রাকচারকে খাটো করে, ভারতের ফেডারাল স্ট্রাকচারকে উপেক্ষা করে, ভারতের সংবিধানকে অমান্য করে নিজের যে সুপ্রিমেসি সেটা প্রতিষ্ঠা করার যে ওনার উদগ্র বাসনা, সেটারই প্রতিফলন দেখা যাচ্ছে। দাদা, ভাষা আন্দোলনের এই মঞ্চ খোলা নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন মোদি বাবুর অনুমতি নিয়ে আমার অনুষ্ঠান করতে হবে না, আমি জনগণের অনুমতি নিয়ে অনুষ্ঠান করি। ওখানে উনি যতবার প্রোগ্রাম করবেন ততবার আর্মির পারমিশন নিয়ে ওনাকে করতে হবে। উনি একবার করে দেখান উনি কোন জনগণের কথা বলছেন। পশ্চিমবঙ্গের জনগণের খেদে কাজ নেই, কি করবে? ওনাকে ওনার প্রোগ্রাম করার জন্য পশ্চিমবঙ্গের জনগণ সই সংগ্রহ করবে? বোকা বোকা কথা বলছেন নাটকের স্ক্রিপ্টের মতো। উনি একটা প্রোগ্রাম ওখানে আর্মির অনুষ্ঠান পারমিশন ছাড়া করে দেখান, তারপরে সব বড় বড় ডায়লগ বাজি আমরা মানবো।